মিসির আলির ঘর অন্ধকার। তিনি অন্ধকার ঘরে চেয়ারে পা তুলে বসে আছেন। চেয়ারে পা তুলে বসে থাকার বিষয়টা আমার অনুমান। অন্ধকারের কারণে তাকে দেখতে পাচ্ছি না, তবে পা তুলে জুবুথুবু ভঙ্গিতে বসে থাকা তার অভ্যাস। আমি বললাম, ঘরে মোমবাতি নাই? মিসির আলি বললেন, টেবিলে মোমবাতি বসানো আছে, এতক্ষণ জ্বলছিল। আপনার ঘরে ঢোকার কিছুক্ষণ আগে বাতাসে নিভে গেছে। আমি বললাম, মোমবাতি জ্বালাবো নাকি অন্ধকারে বসে থাকবেন? মিসির আলি বললেন, থাকি কিছুক্ষণ অন্ধকারে, আধারের রূপ দেখি। বিশেষ কিছু নিয়ে কি চিন্তা করছেন? মিসির আলি বললেন, আপনার কি ধারণা সারাক্ষণ আমি কিছু না কিছু চিন্তা করতেই থাকি? চিন্তার দোকান খুলে বসেছি আমি। পকেটে দেয়াশোলায় থাকলে মোমবাতি জ্বালান। একা একা অন্ধকারে বসে থাকা যায়, দুজন অন্ধকারে থাকা যায় না। কেন? দুজন হলেই মুখ দেখতে ইচ্ছা করে। আমি মোম জ্বালালাম। আমার অনুমান ঠিক হয়নি। মিসির আলি পা নামিয়ে বসে আছেন। তাকে সুখী সুখী লাগছে। বিয়ের বাড়ির খাবার খাওয়ার পর পান মুখে দিয়ে একটা সিগারেট ধরালে চেহারায় যে সুখী সুখী ভাব আসে, সেরকম। মিসির আলি বললেন, বিশেষ কোনো কাজে এসেছেন নাকি গল্পগুজব? আমি বললাম, গল্পগুজব। মিসির আলি বললেন, আপনি কি একটা ব্যাপার লক্ষ্য করেছেন? আমরা সবসময় বলি গল্প ও গুজব, শুধু গল্প কিন্তু বলি না। তার অর্থ হচ্ছে আমাদের গল্পে গুজব একটা বিশেষ স্থান দখল করে আছে। আমাদের গল্পের একটা অংশ থাকবে গুজব। ইংরেজিতে কিন্তু কেউ বলে না স্টোরি রিউমার, কারণ রিউমার ওদের কাছে তেমন গুরুত্বপূর্ণ না। আমি বললাম, আপনি গল্পই বলুন, গুজব বাদ থাক। কি গল্প শুনবেন? যা বলবেন তাই শুনবো। আপনার ছেলেবেলার গল্প শুনি, শৈশবের কথা। আপনার বাবা মা কি আপনার মতোই ছিলেন? আমার মতো মানে? জটিল চিন্তা করা টাইপ মানুষ। আমার বাবা নিতান্তই আলাভোলা ধরনের মানুষ ছিলেন। তার প্রিয় শব্দ ছিল আশ্চর্য। কোনো কারণ ছাড়াই তার বিস্মিত হওয়ার ক্ষমতা ছিল। উদাহরণ দেব? দিন। একবার একটা প্রজাপতি দেখে তিনি আশ্চর্য হলেন। কি আশ্চর্য বলে তার পেছন পেছন ছুটতে লাগলেন। তিনি যে শুধু একা ছুটলেন তা না, আমাকেও ছুটতে বাধ্য করলেন। প্রজাপতির একটা ডানা ছিঁড়ে গিয়েছিল, বেচারা একটা ডানায় ভর করে উঠছিল। আমি বললাম, আশ্চর্য হওয়ার মতোই তো ঘটনা। মিসির আলি বললেন, তা বলতে পারেন, তবে দিনের পর দিন এই ঘটনার পেছনে সময় নষ্ট করা কি ঠিক? তার প্রধান কাজ তখন হয়ে দাঁড়ালো প্রজাপতি ধরে ধরে একটা ডানা ছিঁড়ে দেখা যে সে এক ডানায় উঠতে পারে কিনা। শুধু প্রজাপতি না, তিনি ফড়িং ধরেও ডানা ছিঁড়ে দেখতেন উঠতে পারে কিনা। বাবার এই কাজগুলি আমার একেবারেই পছন্দ হতো না। কৌতূহল মেটানোর জন্য তুচ্ছ পতঙ্গকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আপনার বাবার পেশা কি ছিল? উনি মাদ্রাসার শিক্ষক ছিলেন, উলাপাস। যদিও আমাকে তিনি মাদ্রাসায় পড়তে দেননি, তিনি লম্বা জুব্বা পরতেন। জুব্বার রং সবুজ, কারণ নবীজি সবুজ রঙের জুব্বা পরতেন। বাবার ঝোঁক ছিল সত্য কথা বলার দিকে। তার একটাই উপদেশ ছিল, সত্য বলতে হবে। তাকে খুব অল্প বয়সে সত্যি বিষয়ে আটকে ফেলেছিলাম। শুনবে সেই গল্প? বলুন শুনি। আমি তখন ক্লাস 7-এ পড়ি। বাবা মাগরিবের নামাজ শেষ করে জায়নামাজে বসে আছেন। এশার নামাজ শেষ করে তিনি উঠবেন, এই তার নিয়ম। দুই নামাজের মাঝখানের সময় তিনি তসবি টানতেন, তবে সাধারণ কথাবার্তাও কিছুটা বলতেন। সেদিন ইশারায় আমাকে জায়নামাজের একটা পাশে বসতে বললেন। আমি বসলাম। তিনি আমার মাথায় হাত রেখে কিছু দোয়া দুরূদ পড়ে যথারীতি বললেন, বাবা, সত্যি কথা বলতে হবে, সব সময় সত্যি। আমি বললাম, আচ্ছা বাবা, মনে করো তুমি একটা নৌকায় বসে আছো, নদীর ঘাটে নৌকা বাঁধা। তখন একটা মেয়ে দৌড়ে এসে তোমার নৌকার পাটাতনে লুকিয়ে পড়ল। তাকে কিছু দুষ্ট লোক তাড়া করছে। মেয়েটি লুকানোর কিছুক্ষণ পর ডাকাত দল এসে পড়ল। তারা তোমাকে বলল, একটা মেয়েকে আমরা খুঁজছি, তাকে কোনো দিকে যেতে দেখেছেন? তার উত্তরে তুমি কি সত্যি কথা বলবে নাকি মিথ্যা বলবে? বাবা কিছু সময় হতাশ চোখে আমার দিকে তাকিয়ে বললেন, দুষ্ট তর্ক ভালো না বাবা। মোমবাতি আবার বাতাসে নিভে গেছে। মিসির আলি বাতি জ্বালালেন। আমি বললাম, আপনার তর্কবিদ্যার সেটার কি শুরু? মিসির আলি বললেন, শুরুটা বাবা করে দিয়েছিলেন, তবে তর্কবিদ্যা না,
তার বিদ্যা ছিল চিন্তাবিদ্যা, চিন্তা বা লজিক নির্ভর অনুমান বিদ্যা। বলুন শুনি। মিশালি বললেন, বাবার আমার প্রতি বিশেষ দুর্বলতা ছিল। 2 বছর বয়সে আমার মা মারা গেছেন, মার স্নেহ পাইনি। এ নিয়ে তার মনে যথেষ্ট পরিমাণ কষ্ট ছিল। তিনি আমাকে আনন্দ দেবার জন্যে নানান খেলা খেলতেন। প্রধান খেলা ছিল টিনের কৌটায় কিছু মার্বেল ঢুকিয়ে ঝাঁকানোর পরে বলতেন, বাবা বলো মার্বেল কয়টা আছে, বলতে পারলে লজেন্স। আমি যে কোনো একটা সংখ্যা বলতাম। কৌটা খুলে দেখা যেত সংখ্যা ঠিক হয়নি। বাবা বলতেন, যা মনে আসে তাই হুট করে বলবা না, চিন্তা করে অনুমানে যাবা। যদি একটা মার্বেল থাকে সেই মার্বেল টিনের গায়ে শব্দ করবে, 2টা মার্বেল থাকলে টিনের গায়ে শব্দ করবে, আবার মার্বেলে ঠোকাঠুকি হয়ে আরেক ধরনের শব্দ হবে। 3টা মার্বেল থাকলে 3 রকমের শব্দ। মূল বিষয় হলো শব্দ নিয়ে চিন্তা। মানুষ এবং পশুর মধ্যে একটাই প্রভেদ, মানুষ চিন্তা করতে পারে, পশু চিন্তা করতে পারে না। আমি বললাম, বাবা পশু হয়তো চিন্তা করতে পারে, মুখে বলতে পারে না, এমন কি হতে পারে না? বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমার কারণে তাকে অনেকবার দীর্ঘ নিঃশ্বাস ফেলতে হয়েছে। এই দীর্ঘ নিঃশ্বাসে পুত্রের ভবিষ্যৎ চিন্তায় হতাশার চিহ্ন ছিল। বাবার কথা বাদ থাক, আপনি এসেছেন আমার যে কোনো একটা অমীমাংসিত রহস্যের গল্প শুনতে। তেমন একটা গল্পই আজকে আপনাকে শোনাবো। আমি বললাম, আপনার বাবার গল্প শুনতে ভালো লাগছে, বাবার গল্পই না হয় বলুন। মার্বেলের শব্দ নিয়ে তার খেলাটা তো শুনতে খুবই ভালো লাগলো। কোনো বাবা তার সন্তানকে নিয়ে এ ধরনের খেলা খেলেন বলে মনে হয় না। মিশালি বললেন, অমীমাংসিত রহস্যটা বাবার সিন্দুক নিয়ে। সে অর্থে এটা হবে বাবারই গল্প। শুরু করি। করুন। বাবার একটা সিন্দুক ছিল, বিশাল সিন্দুক, লোহা কাঠের তৈরি। লোহা কাঠ কি বস্তু আমি জানি না। বাবা বলতেন লোহা কাঠ হচ্ছে সেই কাঠ যেখানে লোহার পেরেক ঢুকে না। আমার নিচের ধারণা সিন্দুকটা ছিল সিজন করা বার্মাটিকের। সিন্দুকের গায়ে পিতলের লতাপাতার নকশা ছিল। সিন্দুকের চাবি ছিল 2টা। একটা চাবি ছিল 8 ফুট লম্বা, 2টা চাবি রূপার তৈরি। চাবি 2টা সবসময় বাবার কোমরের ঘুঞ্চির সঙ্গে বাঁধা থাকতো। গোসলের সময় তিনি চাবি খুলতেন না। শৈশবে আমি ভাবতাম সিন্ধুকে সোনার থালা বাসন আছে, কারণ প্রায় গল্প শুনতাম নদীতে সোনার থালা বাসন ভেসে উঠেছে। আর্কিমিডিসের সূত্র অনুযায়ী পানিতে সোনার থালা বাসন ভেসে ওঠার কথা না, তবে শৈশব সব রকম সূত্র থেকে মুক্ত। সিন্ধুক প্রসঙ্গে আসা যাক। সিন্ধুকের ওপর শীতল পাটি পাতা থাকতো। বাবা সেখানে ঘুমাতেন। তিনি কোনো বালিশ ব্যবহার করতেন না, ডান হাতের তালুতে মাথা রেখে ঘুমাতেন। খুব ছোটবেলায় আমিও বাবার সঙ্গে ঘুমাতাম। একটু বড় হবার পর বিছানায় চলে আসি, কারণ দুজনে চাপাচাপি হতো। বাবা রাতেও যে খুব ঘুমাতেন এমনটা না, এবাদত বন্দেগী করে রাত পার করতেন। রাতে ঘরে সবসময় হাডকেন জ্বলত। বাবা অন্ধকার ভয় পেতেন। এক রাতের কথা বললেই বুঝতে পারবেন। হঠাৎ ঘুম ভেঙেছে, ঘর অন্ধকার, জানালা দিয়ে সামান্য চাঁদের আলো আসছে। বাবা আমাকে জড়িয়ে ধরে আছেন, সামান্য কাঁপছেন। আমি বললাম, বাবা কি হয়েছে? বাবা বললেন, সর্বনাশ হয়েছে রে বেটা, হারিকেন নিভে গেছে, কেরোসিন শেষ, আগে খেয়াল করি নাই। আমি বললাম, মোমবাতি তো আছে। বাবা মনে হলো জীবন ফিরে পেলেন। কাপা গলায় বললেন, মোমবাতি আছে নাকি? কোনখানে? আমি শিকায় ঝুলানো হাড়ির ভেতর থেকে বাবাকে মোমবাতি এনে দিলাম। তিনি ক্রমাগত বলতে লাগলেন, শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। মোমবাতি জ্বালানো হলো। তাকিয়ে দেখি ভয়ে আতঙ্কে বাবার মুখ পাংশু বর্ণ, কপালে ঘাম। আমি বললাম, তুমি অন্ধকার এত ভয় পাও কেন বাবা? বাবা বিড়বিড় করে বললেন, আছে, ঘটনা আছে, তোকে বলা যাবে না, তুই পোলাপান মানুষ, ভয় পাবি। এই সময় আমাদের ঘরের পেছন দিকে ধূপধাপ শব্দ হতে শুরু করলো। আমি বললাম, শব্দ কিসের বাবা? বাবা বললেন, খারাপ জিনিস হাঁটাচলা করতেছে। তিনি ক্রমাগত আয়াতুল কুরসি পড়ে আমার গায়ে ফু দিতে লাগলেন। আমার বয়স তখন কত? ক্লাস 5-এ পড়ি, 9-10 বছরের বেশি হবে না। ঘটনাটা মন দিয়ে শুনুন। বাবা আমাকে জড়িয়ে ধরে ভয়ে থরথর করে কাঁপছেন। ধূপধাপ শব্দ হচ্ছে, এক নাগাড়ে না, মাঝে মাঝে থামছে, আবার শুরু হচ্ছে। আমি বললাম, বাবা কেউ ঢিকিতে ধান কুটছে, ঢিকির শব্দ। বাবা বললেন, গাধার মতো কথা বলবি না।
আমার বাড়ির পেছনে কি ঢেকি ঘর? আমি বললাম, শব্দ দূরে হচ্ছে, রাতের কারণে শব্দ কাছে মনে হচ্ছে। বাবা বললেন, এত রাতে কে ঢেকিতে পাট দিবে? আমি বললাম, হিন্দু বাড়িতে সকাল হবার আগেই ঢেকি শুরু হয়, এখনই সকাল হবে। আমার কথা শেষ হবার প্রায় সঙ্গে সঙ্গেই মসজিদের আজান শোনা গেল। বাবা আমার মাথায় হাত রেখে বললেন, মাশা আল্লাহ, মাশা আল্লাহ, আল্লাহ পাক তোর মাথায় বুদ্ধি দিয়েছেন। মিশির আলী হিসেবে সেটাই কি আপনার প্রথম রহস্যভেদ? তা বলতে পারেন। তবে ঢেকির শব্দের রহস্যভেদ ছাড়াও ওই রাতে আমি প্রথম বুঝতে পারি আমার বাবা অসুস্থ। কি অসুখ জানি না, তবে তিনি যে খুবই অসুস্থ একজন মানুষ সেটা নিশ্চিতভাবে বুঝে ফেলি। এখন আমার বাবার অসুখের নাম জানি। সাইকোলজির ভাষায় এই অসুখের নাম প্যারানোয়া, কারণ ছাড়া ভয়ে অস্থির হয়ে যাওয়া, সব সময় ভাবা তাকে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। বাবা মাদ্রাসার চাকরি ছেড়ে দিলেন, কারণ মাদ্রাসায় যেতে হলে সেনবাড়ির ভিটার উপর দিয়ে যেতে হয়, ঘন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা। সেখানে নাকি খারাপ জিনিসটা তাকে ধরার জন্য বসে থাকে। একবার একটা ধরেও ফেলেছিল। তিনি অনেক কষ্টে ছাড়া পেয়েছেন। বাবার বিপর্যস্ত মানসিক অবস্থার একটা গল্প শুনুন। তিনি একবার বাড়িতে মাদ্রাসার এক তালেবুল এলেমকে নিয়ে এলেন। আমাকে কানে কানে বললেন, এ কিন্তু মানুষ না, জিন, মানুষের বেশ ধরে মাদ্রাসায় পড়াশোনা করে। আমি বললাম, কিভাবে বুঝলেন? বাবা বললেন, সবাই জানে। একবার সে মাদ্রাসার হোস্টেলে তার ঘরে শুয়ে আছে, তার একটা বই দরকার, বইটা অনেক দূরে টেবিলের উপর। সে বিছানা থেকে না উঠে হাতটা লম্বা করে টেবিল থেকে বই নিল। কে দেখেছে এই ঘটনা? তার রুমমেটরা দেখেছে, সেই সবাইকে বলেছে। জিনটার নাম কি? কালাম, পড়াশোনায় তুখোড় ছাত্র। জিন কালাম দুপুরে আমাদের সঙ্গে কই মাছ খেলো এবং গলায় কই মাছের কাঁটা ফুটিয়ে অস্থির হয়ে পড়ল। আমি বাবাকে বললাম, বাবা সে জিন, তার গলায় কাঁটা ফুটবে কেন? বাবা বললেন, মানুষের বেশ ধরে আছে তো এই জন্য ফুটেছে। আমি বললাম, এখন কিছুক্ষণের জন্য জিন হয়ে কাঁটা দূর করছে না কেন? বাবা চিন্তিত ভঙ্গিতে বললেন, সেটাও একটা বিবেচনার বিষয়। মাদ্রাসার চাকরি ছেড়ে বাবা দিনরাত ঘরেই থাকেন। তার প্রধান কাজ সিন্দুক ঝাড়পোছ করা, তেল ঘষা। আগের মাসে একদিন তিনি বাটিতে রেডির তেল নিয়ে বসতেন, সিন্দুকের তেল ঘষতেন। এখন প্রতি সপ্তাহে তেল ঘষেন, তবে সিন্দুকের ডালা কখনো খোলেন না। আমি একদিন বললাম, বাবা সিন্দুকের ভেতর কি আছে? বাবা বললেন, সিন্দুকে কি আছে তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি এই সিন্দুকের ধারে কাছে আসবা না, নিজের পড়াশোনা নিয়ে থাকবা। ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা আছে, বৃত্তি যেন পাও সেই চেষ্টা নাও। তোমার নিজের টাকাতে তোমাকে পড়তে হবে। আমি পারবো না তোমাকে চালাতে, কারণ আমি অক্ষম। প্রায়ই দেখতাম বাবা সিন্দুকের গায়ে কান লাগিয়ে বসে আছেন, যেন সিন্দুকের ভেতর কিছু হচ্ছে, তিনি তার আওয়াজ পাচ্ছেন। এই অবস্থায় আমাকে দেখলে তিনি খুব লজ্জা পেতেন। ক্লাস 5-এ আপনি কি বৃত্তি পেয়েছিলেন? না, বৃত্তি পরীক্ষায় দেয়া হয়নি। বৃত্তি পরীক্ষার সময় বাবা খুবই অসুস্থ, এখন মারা যান তখন মারা যান অবস্থা। আমি সারাক্ষণ বাবার সঙ্গে আছি। বাবার মাথা তখন বেশ এলোমেলো, সিন্দুকের চাবি তার ঘুনশিতে বাঁধা। তারপরেও 2 হাতে চাবি চেপে ধরে বসে থাকেন। তার একটাই ভয়, খারাপ জিনিসগুলো চাবি চুরি করে সিন্দুক খুলে ফেলবে, সর্বনাশ হয়ে যাবে। এক রাতের কথা, বাবার জ্বর খুব বেড়েছে। তিনি সিন্দুকের উপর ঝিম ধরে বসে আছেন। হঠাৎ আমাকে কাছে ডাকলেন। আমি তার কাছে গেলাম। বাবা বললেন, সিন্দুকে কান দিয়ে শোন তো দেখি, কি কিছু শুনতে পাচ্ছিস কিনা? আমি সিন্দুকে কান রাখলাম। বাবা বললেন, কিছু শুনতে পাচ্ছিস? আমি বললাম, কি শোনা যায়? বুঝতে পারছি না। বাবা বললেন, সিন্দুকের ভেতর কি নুপুর পায়ে হাঁটে? আমি বললাম, বাবা বললেন, ভালো মতো শোন, পরিষ্কার করে বল, হুহা করিস না। আমার সময় শেষ, তোকে সিন্দুকের দায়িত্ব বুঝায়া দেওয়ার সময় হয়ে গেছে। দায়িত্ব বুঝায় দিতে পারলে আমার মুক্তি, তার আগে মুক্তি নাই। কি শোনা যায়? কি শোনা যায় বল? আমি বললাম, নুপুর পায়ে সিন্দুকের ভেতর কেউ হাঁটছে, থেমে থেমে হাঁটছে। বাবা বললেন, এখন বুঝতে পারছিস কেন সিন্দুকে কান দিয়ে থাকি? বুঝতে পারছি। সিন্দুক খোলো, ভেতরে কি আছে দেখি। বাবা রাগী গলায় বললেন, সিন্দুক খোলার নাম মুখেও নিবি না।
আমার বাপজান মৃত্যুর সময় সিন্দুকের দায়িত্ব আমার কাছে দিয়ে গিয়েছিলেন। বলেছিলেন কখনো যেন সিন্দুক না খুলি। আমি খুলি নাই, তুইও খুলবি না। সিন্দুকের চাবি সারা জীবন সঙ্গে রাখবি। আমি কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বললাম, বাবা, আমি যখন সিন্দুকে কান চেপে ধরেছিলাম তখন তুমি শরীর দুলাচ্ছিলে। শরীর দুলানোর জন্য সিন্দুকের চাবি ঠুকাঠুকি হয়ে নিপুণের মতো শব্দ হচ্ছিল। বাবা বললেন, হ্যাঁ ঠিক ধরেছিস, তোর বুদ্ধি মাশাল্লাহ খুবই ভালো। আমার মৃত্যুর পর সিন্দুকে কান চেপে ধরবি, যখনই সময় পাবি তখনই ধরবি। নানান ধরনের শব্দ শুনবি, কিশোরী মেয়ে মানুষের গলা, মেয়ে মানুষের হাসি। প্রশ্ন করলে মাঝে মাঝে জবাব পাবি। শুধু একটাই কথা, সিন্দুক খুলবি না। এই ঘটনার এক সপ্তাহ পরে বুধবার রাতে বাবা মারা গেলেন। মৃত্যুর সময় তার মুখে একটাই কথা, সিন্দুকের চাবি। আমার সিন্দুকের চাবি খারাপ জিনিস নিয়ে গেছে, সর্বনাশ, আমার মহা সর্বনাশ। তার কোমরের ঘুঞ্চিতে চাবি ছিল না। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও চাবি পাওয়া গেল না। বাবার মৃত্যুর পর আমি অথই সমুদ্রে পড়লাম। পড়াশোনা বন্ধ হবার উপক্রম। তখন আমার স্কুলের অঙ্ক স্যার প্রণববাবু বললেন, তুই আমার বাড়িতে উঠে আয়, এই বাড়ি তালাবদ্ধ থাকুক। আমি স্যারের বাসায় উঠলাম। স্যারের স্ত্রীর নাম দুর্গা। তিনি আমাকে বললেন, তুই আমার ঠাকুর ঘরে কখনো ঢুকবি না, পানি বলবি না, বলবি জল, তাহলেই হবে। এখন আয়, আমাকে প্রণাম কর, পায়ে হাত না দিয়ে প্রণাম কর। স্নান করে এসে ঠাকুর ঘরে ঢুকবো। আমি কদমবুসি করার মতো করলাম। তিনি বললেন, মুসলমানের ছেলে, প্রণামের ঢং দেখ। প্রথম দিন মহিলার কথায় আহত হয়েছিলাম। কয়েকদিনের মধ্যেই বুঝলাম এই পৃথিবীতে 5 জন ভালো মানুষের মধ্যে তিনি একজন। তিনি কখনো বলেননি আমাকে মা ডাক, কিন্তু আমি তাকে মা ডাকতাম। তিনি আমাকে ডাকতেন মিস্ত্রি। তার মৃত্যুর পর আমি মুখাগ্নি করি, কারণ তিনি বলে গিয়েছিলেন মৃত্যুর পর মুসলমান বলদ পোলাটা যেন আমার মুখাগ্নি করে। তাদের পরিবার কঠিন নিরামিষাশী ছিল। আমার আমিষ খাওয়ার অভ্যাস যেন নষ্ট না হয়ে যায়, এজন্য মা আমাকে আলাদা হাঁড়িতে মাঝে মধ্যে ডিম রান্না করে দিতেন। আমার মায়ের গল্প আলাদাভাবে আরেকদিন বলবো। আমার আনসলভড খাতায় ওনার ছোট্ট একটা অংশ আছে। উনি প্রতি অমাবস্যায় অপদেবতাদের ভোগ দিতেন। বাড়ির পেছনে জঙ্গলে একটা শ্যাওড়া গাছের নিচে কলা পাতায় করে গজার মাছ পুড়িয়ে দিতেন। তিনি বলতেন, ভোগ দেবার পর কিছুক্ষণের মধ্যে একজন অপদেবতা ভোগ গ্রহণ করার জন্য আসতেন। সে অপদেবতার চোখ নেই, তার শরীরে মাংস পোড়ার গন্ধ। একদিন মার সঙ্গে অপদেবতাকে ভোগ দিতে গিয়েছিলাম। আচ্ছা, এই অংশটা বাদ থাক, আজ বরং সিন্দুকের গল্পটাই করি। আমি স্কুল ছুটির দিনে নিজের বসত বাড়িতে যেতাম। বাড়ি তালাবদ্ধ। তালা খুলে ঘর ঝাড় দিতাম এবং বেশ কিছু সময় সিন্দুকে কান লাগিয়ে বসে থাকতাম। সিন্দুকের ভেতর থেকে কোনো আওয়াজ আসতো না, আসবে না জানতাম, তারপরও অভ্যাসবশত কান লাগিয়ে থাকতাম। একদিনের কথা, সিন্দুকে কান লাগিয়ে বসে আছে, হঠাৎ শুনলাম রিনরিনে মেয়েদের গলায় কেউ একজন বলল, এই এই, আমি আমি, এই এই। আতঙ্কে আমার শরীর প্রায় জমে গেল। আমি ছিটকে দূরে সরে গেলাম। মনে হচ্ছে সিন্দুকটা সামান্য নড়ছে। কেউ একজন প্রাণপণ চেষ্টা করছে ভেতর থেকে সিন্দুকের ডালা খোলার। কেউ একজন বন্দী হয়ে আছে, বের হবার চেষ্টা করছে। দৌড়ে প্রণব স্যারের বাড়িতে চলে গেলাম। ঘর তালাবদ্ধ করার কথাও মনে ছিল না। সেদিন এতটাই ভয় পেয়েছিলাম যে রাতে জ্বর এসে গিয়েছিল। জ্বরের ঘোরে কানের কাছে সারাক্ষণ কেউ একজন বলছিল, এই এই, আমি আমি, এই যে আমি। পরের সপ্তাহে আবার গেলাম। সিন্দুকে কান লাগানো মাত্র শুনলাম, এই এই। আমি বললাম, আপনি কে? উত্তরে শুনলাম, আমি আমি। আপনার নাম কি? আমি আমি। সিন্দুকের ভিতর কিভাবে ঢুকলেন? উত্তর সেই পুরনো শব্দ, আমি আমি। তবে শব্দ স্পষ্ট। ইলেকট্রিসিটি চলে এসেছে। মিশির আলী ফু দিয়ে বাতি নেভালেন। তাকিয়ে দেখি মিশির আলীর কপালে ঘাম। তিনি এখনো গল্পের ভেতরে আছেন, যেন চোখের সামনে সিন্দুক দেখছেন। আমি বললাম, মিশির আলী সাহেব, ভাই, এটা কি কোনো অডিটরি হ্যালুসিনেশন হতে পারে না? হ্যাঁ, হতে পারে। সিন্দুক নিয়ে আমার কিশোর মনে প্রবল কৌতূহল থেকে এরকম ঘোর তৈরি হতে পারে। তবে এই ঘটনা সম্ভবত ঘটছিল না। কিভাবে বুঝলেন আপনি যে এটা ঘটছিল না? আমি আমার মাকে, অর্থাৎ প্রণব স্যারের স্ত্রীকে বাড়িতে এনেছিলাম। তাকে বললাম সিন্দুকে কান রাখতে। তিনি কিছু শুনেন কিনা। তিনি কান রাখলেন এবং অবাক হয়ে বললেন,
বাচ্চা একটা মেয়ে বলছে, আমি আমি ঘটনা কি রে? আমি বললাম, জানি না। মা বললেন, এর চাবি কই? চাবি আন, সিন্দুক খুলবো। আমি বললাম, চাবি নাই, চাবি হারিয়ে গেছে। মা বললেন, আমার ধারণা সিন্ধুকে অনেক ধনরত্ন আছে। ধনরত্ন পাহারা দেবার জন্য কোনো একটা বাচ্চা মেয়েকে সিন্ধুকের ভেতরে মেরে তালাবদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল। মেয়েটাকে যক্ষ করা হয়েছে। আগেকার মানুষের বিশ্বাস ছিল যক্ষ ধনরত্ন পাহারা দেয়। মিস্ত্রি দিয়ে সিন্ধুক খোলা দরকার, কিন্তু এই কাজটা করা ঠিক হবে না। ঠিক হবে না কেন? চারদিকে জানাজানি হবে, সিন্ধুক খুলতে হবে গোপনে। মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন সিন্ধুকের চাবির সন্ধান পাই। কিভাবে পান? নিজেই চিন্তা করে বের করি চাবিটা কোথায় থাকতে পারে। চাবি সেখানেই পাওয়া যায়। লজিক্যাল ডিডাকশন কিভাবে করলাম আপনাকে বলি। চাবি দুটা বাবার কোমরের ঘুংশিতে বাঁধা থাকতো, কাজেই চাবি পড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। বাবার কথা মতো খারাপ জিনিস তার কাছ থেকে চাবি ছিনিয়ে এনেছে এও হবার কথা না। বাবা নিজে লুকিয়ে রেখেছেন। তার শরীর তখন খুবই খারাপ ছিল, কাজেই দূরে কোথাও লুকাবেন না, বাড়ির ভেতর বা বাড়ির আশেপাশে লুকাবেন। মাটি খুঁড়ে কোথাও লুকাবেন না, মাটি খোঁড়ার সামর্থ্য তার ছিল না। আর খোঁড়াখুড়ি করলে লোকজনের দৃষ্টি আকর্ষণ করবেন, কাজেই তার চাবি লুকানোর একমাত্র জায়গা ইদারা, বাড়ির পেছনেই ইদারা। বাবা অবশ্যই ইদারার পানিতে চাবি ফেলে দিয়েছিলেন। আমাদের বাড়ির ইদারার চারপাশে বাঁধানো ছিল। অসুস্থ অবস্থায় বাবা ইদারায় হেলান দিয়ে অনেক সময় কাটাতেন। ইদারা থেকে চাবি উদ্ধারের কাজ মোটেই জটিল হয়নি। ইদারায় বালতি বা বদ্দা পড়ে গেলে তা তোলার জন্য আকশি ছিল। জিনিসটা এক গোছা বড় বড়শির মতো। দড়িতে বেঁধে আকশি ফেলে নাড়াচাড়া করলেই হতো। ডুবন্ত জিনিস বড়শিতে আটকাতো। আপনি চাবি পেয়ে গিয়েছিলেন? হ্যাঁ। সিন্দুক খুললেন? হ্যাঁ। সিন্দুকে কি ছিল? মিসির আলি সিগারেটে লম্বা টান দিয়ে বললেন, সিন্দুক ছিল সম্পূর্ণ ফাঁকা, কিছুই ছিল না। না, এক টুকরা কালো সুতাও ছিল না। এরপরেও কি আপনি সিন্ধুকে কান রেখে কথা শোনার চেষ্টা করেছেন? করেছি, কিছুই শুনিনি। সিন্ধুকের গল্পের এখানেই শেষ। যান, বাসায় চলে যান, অনেক রাত হয়েছে। এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো জানাবেন। এই গল্পটির শেষে অনেকের প্রশ্ন আছে থাকতে পারে যে আসলে এই সাউন্ডগুলো কিভাবে হচ্ছিল। তো এটা আসলে কংক্রিট কোনো আনসার নাই, কিছু হাইপোথিসিস দাঁড় করানো যেতে পারে। আমার একটা ছোটবেলায় যখন পড়েছিলাম তখন আমার একটা হাইপোথিসিস ছিল যে এক ধরনের কাঠের পোকা আছে যে পোকাগুলা অনেক রকমের শব্দ করে। তো আমার একটা ব্যাখ্যা ছিল এরকম যে হয়তো এরকম হতে পারে যে যেহেতু মিসির আলি যখন কান পেতে শুনছিলেন এরকম আওয়াজ হচ্ছিল বা সামথিং একটা আওয়াজ শোনা যাচ্ছিল, পরে মিসির আলির যেই স্যারের ওয়াইফ বা তার মা, সে যখন শুনছিল সে যখন এরকম আওয়াজ পেয়েছে। তো এটা হতে পারে এরকম যে কাঠের এক ধরনের পোকা থাকে যেগুলো আসলে বিভিন্ন রকমের আওয়াজ করে। সো এটা হতে পারে যেহেতু রিপিটেটিভ সাউন্ডই আসছে, এই এই আমি আমি এরকম সাউন্ড। প্লাস এখানে একটা ব্যাপার যে মিসির আলির বাবা যতদিন ছিলেন উনি তো তেল মাখাইতেন সিন্দুকটাতে, কাঠের সিন্দুকে, বাট মিসির আলি তো এরকম কিছু করতেন না ছোটবেলায়। সো এরকম হওয়ার চান্সেস আছে যে ওর মিসির আলির বাবা যখন কান পেতে শুনতেন তখন তো তার মিসির আলি নিজেই বললেন যে তার প্যারানয়া ছিল তার বাবার আর কি। সো প্যারানয়া থেকে তার বাবার এক ধরনের অডিটরি হ্যালুসিনেশন থেকে তার বাবা হয়তো এরকম কিছু ইমাজিন করতেন। সো এই ইমাজিনেশনটা মিসির আলির মধ্যে গেঁথে গিয়েছিল এবং পরবর্তীতে যখন ওই কাঠের পোকাও ওরকম এক ধরনের আওয়াজ করছিল, মিসির আলিও সম্ভবত ওইটাকে বুঝে নিয়েছেন যে এটা সম্ভবত ওরকম কোন একটা ওয়ার্ড লাইক এই এই বা আমি আমি। আর মিসির আলির মায়ের যে বিষয়টা, মিসির আলির মা তার স্যারের ওয়াইফ, বেসিক্যালি প্রণব স্যারের। তো মিসির আলির মা যেহেতু একজন হাউস ওয়াইফ ছিলেন এবং হিন্দু ধর্মের বেশ কোর বিলিভার ছিলেন, এবং পাশাপাশি এখানে একটা হিন্টস কিন্তু আছে যে তিনি মাঝে মধ্যে অপদেবতাদের গজার মাছ পুড়িয়ে খেতে দিতেন। সো এখানে কুসংস্কারের যে একটা বিষয়, এই গল্পগুলা তার মাথায় অলরেডি ছিল। সো এরকম একটা সিন্ধুকে যখন এই মহিলা কান পেতে দিচ্ছিলেন, উনি এক্সপেক্টই করছিলেন যে এরকম কোনো একটা কিছু উনি শুনবেন, লাইক যক্ষ বা কিছু, যে কোনো একটা ধনরত্ন এখানে আছে, এখানে কোনো মেয়েকে হয়তো বলি দিয়ে রেখে দেওয়া হয়েছে পাহারার জন্য, সামথিং লাইক দ্যাট। তো যেহেতু এরকম একটা প্রি কন্ডিশন তার মাথায় ছিল, তো ওই পোকার আওয়াজও সামটাইমস উনি তখন রিলেট করছিলেন যে সম্ভবত
এই বা আমি জাতীয় কোনো শব্দ শোনা যাচ্ছে। এটা আমার একটা হাইপোথিসিস ছিল, ছোটবেলায় আসলে পড়েছিলাম। ইনফ্যাক্ট আমি এটা মিশনের অনেকগুলো গল্পের আমি হাইপোথিসিসও লিখেছিলাম যেগুলো আনসলভড ছিল। সো এই ছিল মোটামুটি আজকের গল্প। সবার কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।